আবারও আজকের দিনে মার্কেটে ফল দেখা গেল, বিশেষ করে স্মল ক্যাপ মিড ক্যাপ অলমোস্ট 4% 3% করে ফল করেছে আজকে। প্রশ্ন হচ্ছে এই ফল কতদিন কন্টিনিউ হতে পারে? লাগাতার অনেক দিন ধরে মার্কেটে ফল চলছে, এই ফল কতদিন কন্টিনিউ হতে পারে এবং এই ফলের পর আমরা কি বাউন্স ব্যাক দেখতে পারি? কাল কি হতে চলছে? আর তাছাড়া আমরা জানবো যে এই ফলের মেইন কারণটা কী ছিল। আজকের এই ভিডিওতে ওভারঅল মার্কেট নিয়ে আমরা ডিসকাশনস করব এবং আপনি যদি মার্কেট রিলেটেড ইনফরমেশন চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেখানে জয়েন করুন। সেই টেলিগ্রাম চ্যানেলে যা যা ইনফরমেশন থাকে রিগার্ডিং মার্কেট নিউজ অ্যান্ড অল সেগুলো আমি আপডেট করতে থাকি। তো সবার আগে আমরা ডিসকাস করি আজকের দিনে মার্কেটে ফল ছিল, ডিফারেন্ট সেক্টরে ফল ছিল। আপনি যদি দেখেন স্মল ক্যাপ মিড ক্যাপ ওর মধ্যে ফল ছিলই, তার সাথে সাথে যে সেক্টরে ফল ছিল সেটা হচ্ছে এনার্জি সেক্টর, যেটা আরও ফল করতে পারে সেই সম্ভাবনা আছে, আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাশন করব। মিডিয়া সেক্টর অটোমেটিকলি বিগত অনেক দিন ধরে ফল করে আছে। আমি যদি বলি কোভিডের পর যদি কোনো একটা সেক্টর পারফর্ম না করে থাকে সেটা হচ্ছে মিডিয়া সেক্টর। তো সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো সবার আগে জানি মার্কেটের এই ফলটার পেছনে কারণ কী ছিল। দেখুন, মার্কেটে সবসময় একটা বিষয় ক্লিয়ার থাকে, মার্কেট চাই যে যেই নিউজে থাকবে মার্কেটে সেটা যেন ক্লিয়ার থাকে, হিডেন যেন কোনো কিছু না থাকে এবং মার্কেট খুব দূর দেখতে পায় যে আজ থেকে 2 বছর পর কী হচ্ছে, 3 বছর পর কী হচ্ছে বা 5 বছরে কী হতে পারে, কী প্রবাবিলিটি হতে পারে। কারণ যারা ইনভেস্টার ওরা কিন্তু 1-2 দিনের জন্য ইনভেস্ট করে না, ওরা একটা ভিউ দেখে যে কোন মার্কেটে আমরা যাব, কোন দেশের মার্কেটে আমরা যাব, আমরা কি ইন্ডিয়াতে ইনভেস্ট করব, আমরা কি চায়নাতে ইনভেস্ট করব, কোথায় আমরা ইনভেস্ট করতে পারি। তো রিসেন্টলি আপনি যদি দেখেন আমাদের যখনই ইউএস ইলেকশনস হয় আমরা সবাই খুব খুশি ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আবারও আসছে, বাট আফটার দ্যাট যা সিচুয়েশন হয়েছে সেটা দেখুন। সবার আগে ডোনাল্ড ট্রাম্প আসার পরই বলো যে আমরা টেরিফ বাড়িয়ে দিচ্ছি। টেরিফ বেসিক্যালি কী হয়, যখনই কোনো একটা প্রোডাক্ট বাইরে থেকে আমার দেশে আসবে সেই প্রোডাক্টের দাম বাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ বাড়িয়ে দেওয়া। যেমন রিসেন্টলি যেটা হয়েছে, আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাকে, রিসেন্টলি হয়েছে গত সানডেতে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি টেরিফ বাড়াতে যাচ্ছি, কিসে বাড়াবে সেটা বলিনি ক্লিয়ার কাট, কিন্তু সাডেনলি মানডেতে নিউজ আসে যে টেরিফ স্টিল সেক্টর অ্যালুমিনিয়াম সেক্টরে বাড়ছে, তার মানে এবং 25% বাড়ছে। তার মানে যে প্রোডাক্টটা আপনি 100 টাকাতে কিনতেন এখন 125 টাকাতে আপনাকে কিনতে হবে। এবার এই যে নিউজটা, এটা মার্কেট পজিটিভলি নিয়ে যায়নি। কেন নিয়ে যায়নি সেটা আমি বলছি। দেখুন, আমরা কোনো একটা প্রোডাক্ট কখন ইম্পোর্ট করি, যখন আমার যে চাহিদা, আমার দেশের যে চাহিদা, যখন সেই চাহিদাটা সামহাও আমি ফুলফিল করতে পারি না, তখনই আমরা বাইরে থেকে সেই প্রোডাক্টটা নিয়ে আসি। এবার ইউএস আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন আপনি দেখবেন ইউএসএ স্টিল অ্যালুমিনিয়াম এগুলার আরও নিড আছে, ওরা ফুলফিল করতে পারছে না ওদের ডিমান্ডটা। ফর দ্যাট রিজন ওরা ইন্ডিয়া থেকে এগুলা ইম্পোর্ট করে। এবার যদি টেরিফ বাড়িয়ে দেওয়া হয়, যেটা অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে কি হবে, ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলা তার প্রাইস বেড়ে যাবে। কিন্তু যদি আমি বলি ইউএসএ যারা স্টিল ম্যানুফ্যাকচার করছে, অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচার করছে, ওরা এখন একটু সেফ জায়গায় আছে, ওদের সেল বেশি হবে এখন, কারণ হচ্ছে সেই প্রোডাক্টটা সস্তা পাবো আমরা। ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো যাবে সেগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে সেখানে। তো ইন্ডিয়ার প্রোডাক্টগুলো লোক কম পারচেস করতে চাইবে, যে লোকাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই সস্তা পাওয়া যাবে। কারণ সব দেশে চাই যে মেড ইন ইন্ডিয়া, যেরকম আমরা বলছি সব দেশে চাই যে ওরা নিজেই বানাক নিজের প্রোডাক্টগুলো। তো এতে কি হচ্ছে মেন প্রবলেম, ধরুন ডিমান্ড তো এখনও আছে, যদি ডিমান্ড নাই থাকতো তাহলে আমরা এক্সপোর্ট করতাম না ওদেরকে, ডিমান্ড এখনও আছে, তো কেউ না কেউ তো পারচেস করবে, একটু বেশি দামে করবে। তো এটা ইনফ্লেশনের সাথে রিলেট হয়ে যাচ্ছে। এবার যখন এটা ইনফ্লেশনের সাথে রিলেট হয়ে যাচ্ছে, তার মানে যে প্রোডাক্টটা আজকে দিন আমি 100 টাকায় কিনছিলাম সেটা নেক্সট কিছুদিন পর আমাকে কিনতে হবে 125 টাকায়, তার মানে প্রাইস বেড়ে গেছে, ইনফ্লেশন হয়ে যাচ্ছে। এবার যখনই ইনফ্লেশনস বাড়বে সেটা দেশের জন্য, দেশের ইকোনমির জন্য একদমই ঠিক না। আপনি দেখবেন হয়তো যে ফেড রেট হাইক করে যাতে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যায়, যাতে ইকোনমিটাকে ঠিক করা যায়। কিন্তু যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, যদি টেরিফ বাড়িয়ে দেওয়া হয় বা টেরিফ যেভাবে বাড়ানো হচ্ছে, এতে কী হবে, ইনফ্লেশনকে মেনটেন করা যাবে না। এটা মেইন প্রবলেম হচ্ছে ফেডের জন্য। তো যেখানে ফেড রেট কাট করছিল, এবার যখনই রেট কাট হয় তখন কি হয়, তখন ইএমআই কম দিতে হয় আমাকে। যখনই রেট কাট হবে তখন কি হবে, ইএমআই পার্সেন্টেজ আমাকে কম দিতে হবে। তখন মানুষ লোন নেয় মার্কেট থেকে, যখন লোন যখন মার্কেটে আসে, অনেকগুলো টাকা যখন মার্কেটে আসে, আমরা সবাই তখন লোন নেই যখনই ইন্টারেস্ট রেট কম হয়।
অনেকগুলো টাকা যখন আসে তখন অটোমেটিকলি ইনফ্লেশন এমনিতেও বেড়ে যায়। তো এবার দেখুন ইনফ্লেশন এমনিতেও বেড়ে যাচ্ছে, প্লাস প্রোডাক্টের দাম টেরিফ লাগিয়ে আমি এমনিতেও বাড়িয়ে দিচ্ছি, দুদিক থেকে বাড়িয়ে দিচ্ছি। তো দুদিক থেকে যখন প্রাইস বেড়ে যাবে তাতে কি হবে? তাতে সেই দেশের ইকোনমিটা সামহাও সাস্টেন করতে পারবে না, ইকোনমিক্যাল ক্রাইসিস দেখা দেবে। তো এই একটা ভয় ওভারঅল মার্কেটে দেখা যাচ্ছে অ্যাজ অফ নাও, এবং সেই কারণেই মার্কেটের ফল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এফআইএ ইন্ডিয়ান মার্কেটে সেল করছে। এবার এফআইএ ইন্ডিয়ান মার্কেটে সেল করার কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ডলার দেখেন, $1 আজকের দিনে যদি আপনি দেখেন, কাল রাতেও ছিল 87.45 রুপিস, আজকের দিনে 86 সামথিং হয়েছে। স্টিল ইটস টু হাই। বিগত এক বছরে যে টাকাটা আপনি আপনার ব্যাংকে রেখেছেন, এফডিতে রেখেছেন, তার ভ্যালু অলমোস্ট 6 to 7% কম হয়ে গেছে। তাছাড়া ইনফ্লেশন তো আছে, ইনফ্লেশনে যদি আমি মিলিয়ে নিই, তার মানে টোটাল আপনার যে ক্যাপিটাল যেটা আপনি এফডি করে রেখেছেন সেটার প্রাইস অলমোস্ট, সেটার ভ্যালু অলমোস্ট 13%, 12 to 13% কম হয়ে গেছে। জাস্ট ইম্যাজিন। তো এই যে ভয়টা, যেখানে আমাদের ক্যাপিটালটা ডিপ্রিসিয়েট হয়ে যাচ্ছে, এই ভয়টা সামহাও যারা ফরেন ইনভেস্টর আছে, যারা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে রেখেছে, ওদেরকে এই ভয়টা সামহাও ডিস্টার্ব করছে যে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে। এই কারণে ওরা লাগাতার ইন্ডিয়ান মার্কেটে সেল করে যাচ্ছে। তো এক হচ্ছে ইনফ্লেশনস, এক হচ্ছে ডলার, অ্যান্ড দেন আমি যদি বলি কোয়ার্টার রেজাল্ট, কোম্পানিগুলো যতগুলো কোয়ার্টার রেজাল্ট আসছে সেটা বোঝা যাচ্ছে যে আমাদের ইকোনমিটা অনেকটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। কোম্পানির কোয়ার্টার রেজাল্টগুলো এটা সাজেস্ট করছে যে মার্কেটে টাকা একদমই নেই। এখন মার্কেটে যদি টাকা না থাকে, যদি টাকা মার্কেটে নিয়ে আসতে হয়, কী কী অপশানস দেখুন। সর্বপ্রথম আমাকে ইন্টারেস্ট রেট কাট করতে হবে, যেটা রিসেন্টলি করলো গভর্নমেন্ট, করলো রিসেন্টলি ইন্টারেস্ট রেট কম করলো যাতে মার্কেটে টাকা আসে। তো যদি মার্কেটে টাকা আসে তাহলে কী হবে? তাহলে বিজনেসগুলা বাড়বে, ক্যাপেক্স সাইকেল বাড়বে, বিজনেসগুলা বাড়বে। এবার যদি ভেবে দেখুন এই পয়েন্টটা, যদি মার্কেটে আমাদের যদি ইনফ্লেশন যেটা আমরা কন্ট্রোল করি রেট কাটের মাধ্যমে, বা যদি আমাদের মনে হয় যে মার্কেটে টাকা নেই, আমরা রেট কাট করি, এবার যে পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, কোম্পানি যে রেজাল্টগুলো বেরিয়ে আসছে, বিশেষ করে এফএমসিজি সেক্টর যেটা বলছে যে যারা গ্রাহক আছে, গ্রাহকের কাছে টাকাই নেই স্পেন্ড করার জন্য। যদি গ্রাহকের কাছে টাকাই না থাকে স্পেন্ড করার জন্য, তাহলে পরিস্থিতি কী হবে? পরিস্থিতি হবে যে আমাদের যে ইকোনমি সামহাও এটা আস্তে 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 আরও শ্রিঙ্ক হতে থাকবে, আরও শ্রিঙ্ক হতে থাকবে। এবার গ্রাহককে সাবসিডি দেওয়ার জন্য, যাদের গ্রাহকের কাছে কিছু টাকা থাকে, আপনি দেখবেন এবার বাজেটে বিশেষ করে মিডল ক্লাস যারা, ওদের জন্য, যারা স্যালারিড পার্সন, ওদের জন্য কী করা হলো, আমাদের যে ট্যাক্সেশন যে অ্যামাউন্টটা সেটা 12 লাখ করে দেওয়া হলো, যে 12 লাখ অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ডিফারেন্ট স্ল্যাবে সেটা করা হয়েছে। তো এতে কী হবে, মার্কেটে টাকা থাকবে, আপনার পকেটে আমার পকেটে টাকা থাকবে, যে টাকাটা আমরা খরচা করতে পারি। এটা কেন করা হচ্ছে? এই যে কোম্পানিগুলো ব্যাড রেজাল্ট আসছে, এই কোম্পানিগুলো যেন ব্যাড রেজাল্ট না আসে, বিশেষ করে এফএমসিজি সেক্টর। কারণ ডাটা থেকে বোঝা যায়, এফএমসিজি ডাটা থেকে বোঝা যায় যে ইন্ডিয়ান কনজিউমারের কাছে কতটা টাকা আছে। আপনি দেখবেন রেট কাট কেন করা হয়েছে? রেট কাট এই কারণেই করা হয়েছে যাতে আমি ব্যাংক থেকে লোন নিই, আমরা বিজনেস করি, যখন আমরা লোন নেব, বিজনেস করব, মার্কেটে টাকা আসবে, সেই টাকাটা ইকোনমিকে বুস্ট করবে। বাট অ্যাজ অফ না আমি যদি দেখি যে কোম্পানির রেজাল্ট খারাপ আসছে, তাছাড়া আমাদের যে ডলার অ্যান্ড রুপিস, যেটা আপনি যদি দেখেন রুপিস আমাদের ডিপ্রিসিয়েট হচ্ছে, তো এই বিষয়গুলো সামহাও, এবং ফরেন ইনভেস্টর যারা আছে তারা তো অলরেডি মার্কেটে সেল করে যাচ্ছে, কারণ রুপিস অলরেডি ডিপ্রিসিয়েট হচ্ছে। তো এই পরিস্থিতিগুলো সামহাও এটা সাজেস্ট করছে যে মার্কেট এখনও স্টেবল না, এই কারণে ইনভেস্টাররা সামহাও মার্কেটে বিক্রি করে যাচ্ছে। HNI, ইনস্টিটিউশনস, ফরেন ইনভেস্টার, ওরা সামহাও ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করে যাচ্ছে, কারণ পরিস্থিতিগুলো ওদের ফেভারে না। যদি সব কিছু স্টেবল থাকে, যদি ক্লিয়ার ভিশন থাকে, তাহলেই কিন্তু আমরা ইনভেস্ট করি, আদারওয়াইজ আমরা ইনভেস্ট করি না। প্রশ্ন হচ্ছে কি এই পরিস্থিতিগুলো কি ঠিক হবে? যেরকমভাবে ইন্টারেস্ট রেট কাট হলো, তারপরে বাজেট আমাদের অতটা আমাদের ফেভারে ছিল, তো এই বিষয়গুলো সাজেস্ট করে যে ইন ফিউচার আমরা এখান থেকে মার্কেটে রিকভারি দেখবো। নো ডাউট হয়তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার আসবে সেখানে আমরা রিকভারি দেখব, বাট শর্ট টার্মের জন্য মার্কেটের এখনও ডাইরেকশন ক্লিয়ার না, এখনও মার্কেটে সেল অফ দেখতে পারি আমরা। বিশেষ করে এনার্জি সেক্টরে এখনও সেল আমরা দেখতে পাচ্ছি এগ্রেসিভলি। এনার্জি সেক্টর স্টকসগুলো যদি আমি বলি, সেখানেও সামহাও সেল দেখা যাচ্ছে। আরও নিচের লেভেলে আমি যদি বলি, টেকনিক্যালি অনেকটা ফল আমরা এক্সপেক্ট করছি এই স্টকগুলোতে। তো এই হচ্ছে ওভারঅল মার্কেটের ভিউ। তো
প্রশ্ন হচ্ছে কি আমি কি এখন ফ্রেশ ইনভেস্টমেন্ট করবো? আমার মতে এটা সঠিক সময় না কোনো প্রকারের ফ্রেশ ডিসিশন নেওয়ার জন্য। আপনি অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনি টাইম পাবেন। আর যেটা বললাম নিফটির ক্ষেত্রে যদি আমি বলি, নিফটিতে আপনি দেখবেন এটা প্যাটার্ন থাকে যেটা বলি গোল্ডেন ক্রস ওভার, সেটা বহু বছর পর নিফটিতে হয়েছে। আপনি এখানে চার্টটা দেখতে পাবেন, বহু বছর পর গোল্ডেন ক্রস ওভার হয়েছে, যেটা সামহাও ইম্প্যাক্ট করে যে মার্কেট এখান থেকে ডাউন যেতে পারে। যতদিন না এই গোল্ডেন ক্রস ওভারের উপরে প্রাইস আবার আসছে ততদিন আমরা পজিটিভ মোমেন্টাম মার্কেটে এক্সপেক্ট করছি না। সো অ্যাজ অফ নাও মার্কেটের যে ভিউ আছে সেটা হচ্ছে নেগেটিভ। কনসিয়াস থাকুন সবাই মিলে। রাইট নাও আমি বলবো কোনো প্রকারের ইনভেস্টমেন্টের প্ল্যান করা উচিত না যতদিন না মার্কেটের ডাইরেকশন ক্লিয়ার হচ্ছে। যা হবে উইল আপডেট, আমি আপনাদেরকে আপডেট করার চেষ্টা করবো যা নিউজ থাকে। আপনি যদি না থাকেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো।